জরুরি মজুদ না রেখে টিকা কেনা বন্ধ রেখেছিল অন্তর্বর্তী সরকার। ইউনিসেফের সতর্কবার্তা এড়ানোয় ভয়াবহ রূপে হাম। আগের পদ্ধতিতে টিকা কেনার পরিকল্পনা সরকারের। বাজেট সামনে রেখে রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রায় এনবিআর। বিনিয়োগের স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। কাঠামোগত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। শপথ গ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। পূর্ণাঙ্গ পরিষদ গঠনের সম্ভাবনা। থালাপতি বিজয়কে মমতার অভিনন্দন। এবং বার্সায় উৎসব, রিয়ালে বিষাদ। রাশফোর্ড টরেস ঝড়ে তছনছ মাদ্রিদ। এল ক্লাসিকো জিতে 29তম লিগ শিরোপা নিশ্চিত করল ফ্লিক বাহিনী। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ক্রয় পদ্ধতি বদলাতে গিয়ে অন্তর্বর্তী সরকার জরুরি টিকার মজুদ না রেখেই বন্ধ করে হাম পোলিওর মতো রোগের টিকা। এ কারণে ভয়ঙ্কর রূপে ফিরেছে এক সময় প্রায় নির্মূল হওয়া হাম, এমন অভিমত বিশেষজ্ঞের। তথ্য বিশ্লেষণে মিলেছে জরুরি টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টাকে সতর্ক করেছিল ইউনিসেফ। এমন পরামর্শ দিয়েছিলেন দেশীয় বিশেষজ্ঞরাও। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলছেন, বর্তমান সরকার আগের অভিজ্ঞতার আলোকে টিকা কেনার পদ্ধতি বাস্তবায়ন করতে চায়। মনির হোসেনের রিপোর্টে বিস্তারিত। হামে অসুস্থ হয়ে হাসপাতালে একে একে শিশুর সারি। 2 মাসের কম সময়ে আক্রান্ত প্রায় 50,000, আর মৃত্যুর তালিকায় 350-র বেশি। সংক্রামক ব্যাধি হামের এমন ভয়াবহ থাবায় অসহায় অভিভাবকরা। প্রায় নির্মূল হওয়া এক রোগের হঠাৎ এমন প্রাদুর্ভাব ভাবাচ্ছে গোটা দেশকে। সরকারের মন্ত্রী, এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় এমন ভয়াবহ রূপে ফিরেছে হাম। মজুদ না বাড়িয়ে জরুরি টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে বলেও তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টাকে সতর্ক করেছিল ইউনিসেফ। স্বৈরাচারের সময় এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে। বিশ্বজুড়ে সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত টিকার জোট গ্যাভি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই অন্তর্ভুক্ত টিকা বাংলাদেশকে সরবরাহ করত ইউনিসেফ। কিন্তু 2025 সালের সেপ্টেম্বরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। সেটা তো ভালো, আমরা বিদেশের সাহায্যে নির্ভরশীল না থেকে নিজেদের অর্থে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালাবো। সমস্যাটা হলো এটাকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করেন কি করেন না। আপনি আমেরিকার সাথে গার্মেন্টসের জন্য বাণিজ্য চুক্তি করতে গিয়ে তুলে আনাটা জরুরি মনে করছেন, কিন্তু টিকা কেনাটা জরুরি ভিত্তিতে তারা বিবেচনা করেননি। বিশেষজ্ঞদের কথা শোনা উচিত ছিল। 1.5 বছর আগে আমাদের দেশের বিশেষজ্ঞরা কিন্তু বলেছে মিটিং করে যে আপনারা দ্রুত টিকা এনে এই হামের ইয়েটা করেন। এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার জানান, হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা বিবেচনা করেই আগের পদ্ধতিতে টিকার ব্যবস্থা করেছে সরকার। বলেন, বর্তমান সরকার হঠাৎ করে নয়, ধীরে ধীরে বাস্তবায়ন করতে চায় টিকা কেনার পদ্ধতি। ওপি থেকে ডিপিপি যে মাইগ্রেশন, ইট মেক সেন্স, কারণ এটা আমি ন্যাশনাল সিস্টেমের সাথে আমি আরও বেশি ইন্টিগ্রেট করতেছি। কিন্তু যে সমস্যাটা অতীতে হয়েছিল সেটা হলো উইদাউট এনি রেডিনেস, এবং উইদাউট এনি অল্টারনেটিভ সিস্টেম তারা হঠাৎ করে এই মাইগ্রেশনটা করেছে। আমার মনে হয় যে আমাদের যখন নতুন বাজেট সাইকেল শুরু হবে তখন যে সমস্যাগুলো আমরা গত 1 বছর ধরে দেখছি, এই সমস্যাগুলো মোটেই থাকবে না। এছাড়া গাফিলতির কিংবা সংকটের বিচার চাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, অতীতের দিকে না তাকিয়ে দল মতের ঊর্ধ্বে দেশের জন্য কাজ করতে চায় বর্তমান সরকার। সমস্যা তো আমাদের প্রচুর আছে, কিন্তু সমস্যা নিয়ে কথা না বলে আমরা এখন একটু সমাধান নিয়ে কথা বলি, সামনের দিকে আমরা আগাই। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি বিএডব্লিউএফ নার্সিং কলেজের বিরুদ্ধে। শেরেবাংলা মেডিকেল কর্তৃপক্ষ বলছে, প্রশিক্ষণের নামে টাকা নেওয়ার সুযোগ নেই। অর্থ লুটপাটের অভিযোগে আন্দোলনের শিক্ষার্থীরা
শিক্ষার আড়ালে জালিয়াতি, অর্থ আত্মসাৎ আর নারী কেলেঙ্কারি সহ অভিযোগ উঠেছে নামসর্বস্ব অন্তত 15টি প্রতিষ্ঠান গড়ারও। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস। এখানে আসছি আমাদের দেশ থেকে যে 27 লক্ষ টাকা খায় এটা পরিচালক স্যার খায় কিনা। অধ্যক্ষ আর শিক্ষার্থীদের মাঝে বাক বিতণ্ডা, প্রশিক্ষণের নামে আদায়কৃত টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা নিয়ে। 6টা মাস পিছিয়ে গেলে তোমাদের মা বাবা তোমাদের জন্য এই করার ভয় দেখাইতেছেন। অসম্ভব। বরিশাল নগরীর সিএনবি রোডের এই ভবনে ভাড়া নিয়ে চলে ডিডব্লিউএফ নার্সিং কলেজের কার্যক্রম। অভিযোগ উঠেছে বিএসসি ইন নার্সিং এর প্রায় 200 শিক্ষার্থীর কাছ থেকে কমপক্ষে 10,000 টাকা করে ক্লিনিক্যাল প্রশিক্ষণের নামে নেওয়া হয়েছে অন্তত 27 লাখ টাকা। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাম ভাঙিয়ে শিক্ষার্থীদের অর্থ ডিডব্লিউএফ কর্তৃপক্ষ লুটপাট করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। টাকা ফেরত পেতে বিক্ষোভ মিছিল, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা, অনশন করলেও লুটে নেওয়া অর্থ ফেরত পাচ্ছে না শিক্ষার্থীরা। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ যে টাকা নেওয়া হয় ওই টাকাটা আমাদের ফেরত দিতে হবে। প্রতারণার শিকার হচ্ছে আমরা। আমাদের কাছ থেকে কলেজে এরকম প্রতারণা করে যে টাকাগুলো নিতে আসে, এটা কি আমাদের জন্য কাম্য? একটা কলেজে যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম নাই, কিছুই নাই। শিক্ষার্থী ও এই কলেজের সঙ্গে এক সময়ে জড়িতদের আরও অভিযোগ, ডিডব্লিউএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম নার্সিং কলেজ পরিচালনায় নিয়মনীতির তোয়াক্কা করেন না। বিগত দিনে আওয়ামী লীগ আর এখন বর্তমান ক্ষমতাসীনদের নাম ব্যবহার করে অনিয়মের রাজ্য করেছেন। নিয়ম অনুযায়ী ক্যাম্পাসের নিজস্ব ভবন থাকার কথা তো দূরে থাক, বরিশাল, পটুয়াখালী ও মাদারীপুরে 15টির বেশি কলেজ কাগজে কলমে দেখালেও বাস্তবে নেই অস্তিত্ব। এক প্রতিষ্ঠানে 2টোর সাইনবোর্ড লাগানো হয় সরকারের তদন্ত গেলে। পরিচালকের পদ হিসাবে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে এবং আমার কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছে সে টাকা পয়সার অদ্যাবধি উনি কোনো হিসাব দেয়নি। টাকা আসা যখন শুরু হলো স্টুডেন্টের কাছে, তখন উনি বেঁকে বসলো। উনি আমাকে ফিনান্স ডাইরেক্টর থেকে সরাই দেওয়া হলো। সমাধানের জন্য যদি নোটিশ দেওয়া লাগে এবং তারা যদি সেটাকে রিসিভ করে তাহলে আমরা নোটিশ দেবো, না হয়তো যেহেতু নোটিশের মাধ্যমে নেওয়া হয় না এই টাকাটা। সরকারি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ডিডব্লিউএফ এর বিরুদ্ধে। তবে প্রতিষ্ঠান প্রধান জহিরুল ইসলামের দাবি, শেরে বাংলা মেডিকেলে প্রশিক্ষণ দেবার নামে যে টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় তা তিনি হাসপাতাল কর্তৃপক্ষকেই দেন। কিন্তু শেরে বাংলা মেডিকেল কর্তৃপক্ষের পাল্টা দাবি, সরকারি হাসপাতালে প্রশিক্ষণের নামে টাকা নেয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের সুবিধায় বিনামূল্যে দেয়া হয় প্রশিক্ষণ। টাকাটা তো আসলে ওইভাবে মানি রিসিটের মাধ্যমে দেওয়া হয় না, এরকম কোনো ডকুমেন্টসও আমাদের কাছে আসলে থাকে না। মিনিস্ট্রিতে অবশ্যইভাবেই এটা ওইভাবে থাকে। এখানে কেন দিবে? আমাদেরকে তাদের শর্তে কি লেখা আছে তারা এখানে টাকা দিবে, আর গভর্নমেন্টের এই ধরনের ফি আছে বলে আমার জানা নাই। যদি কেউ এরকম করে থাকে এবং আর সুনির্দিষ্ট অভিযোগ আমাদের থাকে, অবশ্যই স্বাস্থ্য বিভাগ সেটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি আর নারী কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। আসছে বাজেট বাস্তবায়নে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পেতে যাচ্ছে এনবিআর। অথচ চলতি অর্থবছরের প্রথম 9 মাসে সংস্থাটি আদায় করতে পেরেছে মাত্র 2,87,662 কোটি টাকা। একদিকে ব্যবসা সহজীকরণের প্রতিশ্রুতি, অন্যদিকে রাজস্ব আদায়ের উচ্চচাপ কতটা স্বস্তি দেবে বিনিয়োগে তা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। তাদের দাবি, বিনিয়োগ বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে হবে। এ অবস্থায় এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এমএস আরিফিনের রিপোর্ট। 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থার প্রচলন ঘটিয়ে রাজস্ব আদায়ে যে বিপ্লবের শুরু করেছিল বিএনপি সরকার, এনবিআর এর পরিসংখ্যান বলছে ধীরে ধীরে সেই ভ্যাটই হয়ে ওঠে সরকারের বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় অঙ্কের অর্থের যোগানদাতা। ভ্যাটে ভর করে চলতি অর্থবছরের প্রথম 9 মাসে 2,87,662 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। সংস্থাটির কাঁধে থাকা মোট 5,03,000 কোটি টাকা রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণে জুন পর্যন্ত 3 মাসে এনবিআরকে আদায় করতে হবে প্রায় 2,15,000 কোটি টাকা। মন্ত্রণালয় সূত্র বলছে, এমন বাস্তবতার মধ্যেই 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ধরা হতে পারে, যা জিডিপির 10.17%, যেখানে এনবিআর এর কাঁধে পড়তে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। বড় অঙ্কের এই অর্থ আদায়ের চাপ যেন হয়রানির কারণ না হয়ে দাঁড়ায়, সেই নিশ্চয়তা চান উদ্যোক্তারা। সাবকন্ট্রাক্ট করাই
এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডাবল ট্যাক্সেশন। এটা যেন না হয়। শুধু ফিসক্যাল সাপোর্ট না, আমাদের পলিসি সাপোর্ট দেন। যেসব পলিসি সাপোর্ট দিলে সরকারের রেভিনিউয়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে না, কিন্তু আমাদের ব্যবসা করাটা সহজ হবে। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগ বান্ধব কাঠামো তৈরি হলে সরকারকে রাজস্ব দিতে আগ্রহী হবেন তারাও। তবে ব্যবসা বান্ধব কর কাঠামো আর আদায়ে সুশাসন নিশ্চিত করতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। স্ট্যান্ডার্ড ট্যাক্স 20-25% হওয়ার কথা, তা আপনার 20-25% অনেক পরের কথা। আপনারা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছেন এলাকা 52% ট্যাক্স। এই অন্যায়টার কারণে কিন্তু আমরা আসলে ট্যাক্স দেওয়ার জন্য বা আমাদের প্রফিট শো করতে আমরা চাচ্ছি না। যদি এই অত্যাচারগুলো বন্ধ করেন তখন অটোমেটিক সরকারের রেভিনিউ বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা না বাড়িয়ে করের বোঝা বাড়লে কমে যেতে পারে বিনিয়োগ, যা আরও চাপে ফেলবে রাজস্ব আদায়কে। ট্যাক্স রেভিনিউ এমনভাবে কালেক্ট করতে হবে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স দেয়, মানে ভলেন্টারি কমপ্লায়েন্স, যেটা আমাদের এখানে সেই গুণটা নাই। আজকে এটা করলাম, কালকে আরেকটা করলাম, দেখলাম যে রাজস্ব আসছে, আচ্ছা ওটা ধরো, এটা বাড়িয়ে দাও। দ্যাট ইজ নট হাউ ইউ কালেক্ট। তথ্য বলছে বাজেটে এনবিআর বহির্ভূত ও নন ট্যাক্স রেভিনিউ এনটিআর মিলিয়ে আরও 91,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। তারপরও তথ্য বলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হতে পারে 2,35,000 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ, এমন ঘোষণা দিয়ে বাজেটের আগে আবার ঋণ পুনঃতফসিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য এই নীতি সহায়তা কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন অর্থনীতির স্বার্থে অতীতের দেয়া নীতি সহায়তার কার্যকারিতা ও মূল্যায়ন প্রয়োজন। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2025-এর সেপ্টেম্বর শেষে নির্বাচনের আগে খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে হয় 5,57,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কাগজের সহায়তায় 3 মাসে খেলাপি ঋণ 35.73% থেকে কমে 30.60% নেমে আসে। এবার বাজেটে বন্ধ কারখানা চালুতে প্রায় 40,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা সরকারের। ফলে সে প্রতিযোগিতায় নামতে বাজেটের আগে আবারও খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ পাচ্ছেন খেলাপিরা। আগামী জুন পর্যন্ত 2% জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ। গত 31 মার্চ পর্যন্ত যাদের ঋণ খেলাপি হয়ে পড়েছে তারাই শুধু এই সুযোগ পাবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু আমরা কলকারখানা চালু করতে হলে গ্রাহককে কিন্তু আবার কিছু ঋণ সুবিধা দিতে হবে, কালের পানি বের করতে হলে আবার কিছু পানি দিতে হয়, কিন্তু কাকে আমরা টাকা দিব? যিনি খেলাপি নয়। অতএব যারা খেলাপি অবস্থায় আছেন তাদেরকে পুনঃতফসিল করার সুবিধা আমরা আবার দিতে চাই। তবে কর্মসংস্থান সৃষ্টি ইতিবাচক উদ্দেশ্য হলেও পূর্বে দেয়া নীতি সহায়তার মূল্যায়ন জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এটা সরকার দেওয়ার আগে সরকার কিন্তু কমিট করতে হবে যে আমি এটা দিচ্ছি, আপনাকে সহায়তা নীতি সাপোর্টটা দিচ্ছি, সেটাতে আলটিমেটলি অর্থনীতিতে আপনি কতটুকু কন্ট্রিবিউট করবেন। এইটার কিন্তু একটা জিনিস যদি চাওয়া হয় তাহলে মনে এগুলো মোর ট্রান্সপারেন্ট ওয়েতে, ঢালাওভাবে অনেক কিছু চাওয়ার চেয়ে আমরা যদি এটাকে ফ্যাক্ট ফিগারের মাধ্যমে দেই যে আমাকে এই ফ্যাসিলিটি দিলে আমার ইকোনমিতে ইনডাইরেক্টলি এত কন্ট্রিবিউটেড হবে এবং আমি এই সুবিধাটা দিব, এবং এটা যদি ফলো আপ করা হয় তাহলে হয়তো এটা ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। বাংলাদেশ ব্যাংক জানায় আবেদন গ্রহণের 3 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নয়া উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে বরিশাল বিভাগের বেশ কিছু মৃতপ্রায় খাল। খননের কারণে পানির প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিবাচক প্রভাব পড়ছে কৃষি সেচে। সে সাথে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার আশা ভুক্তভোগীদের। তবে নিশ্চিহ্ন হতে যাওয়া খাল উদ্ধারেরও দাবি বরিশালবাসীর। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নদী খালের নামে পরিচিত বরিশাল মায়ের মমতায় জনপদকে আঁকড়ে রেখেছে প্রায় 3,500 খাল। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে যার দৈর্ঘ্য 3,349 কিলোমিটার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়া উদ্যোগে এরই মধ্যে 6 জেলায় খনন শুরু হয়েছে 61.5 কিলোমিটার। বরিশাল সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের স্বনির্ভর খাল এটি। 4 মাস আগেও এখানে 2,500 হেক্টর ফসলি জমি থাকত সেচের অভাবে। আজ সেখানে বইছে নতুনের গান। 4 দশক পর সংস্কারের ছোঁয়ায় 6 কিলোমিটারের খালের 4 কিলোমিটার খননই বদলে গেছে দৃশ্যপট। এলাকাবাসী সবাই উপকার হয়েছে যে আগে আমন ধানে ওই সাইডে পানি আটকা থাকতো,
আটকা থাকতো, পানি নামতে পারতো না, আমন ধান হইতো না, আমন ধান নষ্ট হয়ে যেত। একই চিত্র জেলার গৌর নদীর কুতুবপুরে। এই খালটি আবারও পুনঃখননের কাজ শুরু হয়েছে। সেই সাথে মহানগরীর বেশ কিছু খালগুলোতেও চলছে এখন খনন পরিচ্ছন্নতা অভিযান, যাকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। পানি বর্ষা পড়লে জোয়ার উঠতে ঠেলিয়া কোলার দিয়ে নামতে না, শেওলা পড়িয়ে থাকতে মানুষে বিষ করতে পারতে না। বন্যার সিজন আসলেই পানি ঘরবাড়িতে তলাই যেত, এখন আর ওইটা আর আশা করা যায় না যে ঘরবাড়ি তলাইবে। আমাদের টার্গেট হলো পানিটা যেন পরিষ্কার থাকে এবং একই সাথে চলাচলের একটা ব্যবস্থা হবে এবং এই কৃষিকাজের জন্য পানিটা যেন ব্যবহার করতে পারে এবং সাথে সাথে আমাদের মশার উৎপাতটা এটা বন্ধ করা যায়। জলাবদ্ধতা, নিষ্কাশন এবং সেচ, এই তিনটি বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি এবং সেচের বিষয়টা এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, যে খালে শুষ্ক সময়ে পানি থাকবে এবং পানি ব্যবহার করে কৃষক ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। এদিকে পিরোজপুরের শিকদার মল্লিক ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে প্রাণ ফিরে পাচ্ছে একাধিক মৃতপ্রায় খালগুলো। একসময় পানির অভাবে যেখানে ফসল হতো না, এখন সেখানে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। জমি, খাত, বই সব কিছুর জন্য সুবিধা পাইতেছি। আবর্জনাই ছিল, যার কারণে পানি উপরে উঠতো না, এখন কাটার পরে খুব ভালোই হচ্ছে। বরগুনাতেও থেমে নেই বিশাল কর্মযজ্ঞ। পানি উন্নয়ন বোর্ড জেলায় 609টি খাল শনাক্ত করেছে। চলতি বছরই 29 কিলোমিটারের 9টি খালের খনন কাজ শুরু হয়েছে। ধান 3 ফিট 4 ফিট 5 ফিট হলাইছি, পানি নামতে না পড়ছি গেছে। এখন খাল কাটতে ভালো হইবে, এবং 3টে ফসল হইবে, 2টে ধান হইবে, একটা ডাইল হইবে। ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে একটি প্রকল্প আমাদের ডিপার্টমেন্ট থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। সেখানে আমরা 159টা খালে প্রায় 400 কিলোমিটার পুনঃখননের জন্য প্রস্তাব করেছি। সরকারের খাল খনন ও সংস্কারের উদ্যোগে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাবে আশা ভুক্তভোগীদের। তবে নিশ্চিহ্ন হতে যাওয়া খাল উদ্ধারেরও দাবি বরিশালবাসীর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে সদরের ছোট বিঘাই ইউনিয়নের বাজারসহ শতাধিক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। নদীর গ্রাস থেকে বাঁচতে ইতোমধ্যে ঘরবাড়ি নিয়ে সরে যাচ্ছেন বাসিন্দারা। বেড়ে বাঁধ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কয়েকশো পরিবার। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। পায়রা নদীর নন্দীপাড়া থেকে ফুলতলা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার অংশ গত 25 বছরে ভাঙনে পুরোপুরি বিলীন হয়েছে সদর উপজেলার ছোট বিঘা ইউনিয়নের ভাজনা গ্রাম। আংশিক বিলীন ফুলতলা, পূর্ব মাটিভাঙা, তুষখালী ও নন্দীপাড়া। নদীগর্ভে চলে গেছে প্রায় 15টি মসজিদ, 5টি মন্দির, 3টি প্রাথমিক বিদ্যালয়। ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব এসব গ্রামে শত শত পরিবার। মুছে গেছে অনেক ঘরবাড়ির চিহ্ন, হারিয়ে গেছে নানা স্মৃতি। ভাঙনে ভিটেমাটি হারিয়ে আশ্রয়ের খোঁজে দাঁড়ে দাঁড়ে ঘুরছে নদীপাড়ের বাসিন্দারা। কাটাচ্ছেন মানবেতর জীবন, ত্রাণ নয় স্থায়ী বেড়িবাঁধের দাবি তাদের। এই রাক্ষসী পায়রা নদী আমাদের ঘর বাড়ি সবকিছু ধ্বংস করে দিয়েছে। প্রতি বছরই যখনই পানির উচ্ছল হয় তখন এই এলাকার বেড়িবাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। অনেক সরকার আমাকে আশ্বাস দিয়েছে, আশাবাদী করছে, কিন্তু আসলে কেউ কোনো কাজ করে নাই। ঘর বাড়ি সব নামে গেছে, এখন থাকার মতো কোনো অবস্থা নাই। এদিকে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষা প্রকল্পে যখন আমরা প্রতিবেদন পাবো হাতে, প্রকল্পের সুপারিশের আলোকে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব এবং উক্ত প্রকল্পে সকল ভাঙন প্রবণ এলাকার আমরা সিসি ব্লক জিওব্যাগ দিয়ে তীরপুতির কাজ বাস্তবায়ন করব। পটুয়াখালীতে মোট 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত 5 কিলোমিটার, পুরোপুরি ক্ষতির শিকার 6 কিলোমিটার এলাকা। সময় সংবাদ, পটুয়াখালী। সেতু প্রকল্পে সংযোগ সড়কের কথা থাকলেও তার নির্মাণ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য সমর রেজাউল করিমের ভাই ঠিকাদার শাহিনের বিরুদ্ধে। এতে কাঠের সাঁকো দিয়ে উঠতে হচ্ছে পিরোজপুরের নাওটানা পাকুড়িয়া সেতুতে। ভোগান্তিতে 20টি গ্রামের কয়েক হাজার মানুষ। প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। জিয়াউল হকের তথ্য, তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট।
সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, নদী পারাপারে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো। ভোগান্তির এ চিত্র নিত্যদিনের। 2020 সালের মার্চে শুরু হয় পিরোজপুর নাজিরপুরের চাঁদকাঠি নদীর উপর সংযোগ সড়ক সহ 66 মিটার দীর্ঘ নাওটানা পাকুড়িয়া সেতুর নির্মাণ কাজ। সময়সীমা ছিল 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। অভিযোগ রয়েছে ব্রিজের সংযোগ সড়ক সহ নির্মাণ কাজ শতভাগ শেষ না করেই বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল, যার স্বত্বাধিকারী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সম রেজাউল করিমের ভাই শাহিন। এতে সেতু হলেও ভোগান্তি থেকে গেছে 20 গ্রামের কয়েক হাজার মানুষের। 12 থেকে 14টি গ্রামের লোকজন এখান থেকে পারাপার হয়ে উপজেলা সদরে অর্থাৎ নাজিরপুরে আমাদের যেতে হয়। এই ব্রিজটা হওয়ার পর থেকে মানুষের যাতায়াতের ভোগান্তির কোনো শেষ নেই। অসুস্থ রোগী এখান থেকে চলাফেরা করতে হলে অনেক তাদের বাধার সম্মুখীন হতে হয়। প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে উল্লেখ করে অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। নতুন করে দ্রুত শুরু করা এবং শেষ করা যায় সেই বিষয়ে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয় এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি। সংযোগ সড়ক সহ নাওটানা পাকুড়িয়া সেতু নির্মাণে ব্যয় ধরা হয় 5,87,99,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। প্রায় 1.5 দশকের পরিকল্পনা আর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, অবশেষে দৃশ্যমান দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। প্রস্তুত জেটি, ব্যাকআপ ইয়ার্ড, ওয়ারহাউস সহ আধুনিক সব কার্গো সুবিধা। তবে সব প্রস্তুতির পরও প্রধান বাধা নাব্য সংকট। ড্রেজিং না থাকায় বড় জাহাজ ফিরছে না জেটিতে। কর্তৃপক্ষ বলছে নিজস্ব ড্রেজার কেনার মাধ্যমে দ্রুত এই সংকট কাটিয়ে ওঠার পরিকল্পনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দেশের দক্ষিণাঞ্চলে নির্মিত পায়রা সমুদ্র বন্দর এখন পুরোপুরি দৃশ্যমান। পটুয়াখালীর রাবনাবাদ নদী তীরে গত 1 দশকে তিলে তিলে গড়ে উঠেছে বন্দরটি। 15,000 কোটি টাকা ব্যয়ের বন্দরটি নিয়ে নানা আলোচনা থাকলেও ইতিমধ্যে গড়ে ওঠা বিশাল এই অবকাঠামো থেকে সরে আসার সুযোগ নেই বলছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের উপর একক নির্ভরতা কমাতেও দক্ষিণাঞ্চলের এই বন্দরটি চালু করা জরুরি। তাই এটিকে বর্তমান সরকার কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। পায়রা বন্দরের মাধ্যমে দেশের উন্নয়নের জন্য একটা সূতিকাগার হিসেবে আমরা তৈরি করতে পারি, যাতে দেখা যায় যে আমরা যদি শুধুমাত্র ড্রেজিংয়ের অ্যাপ্রুভালটা যদি সরকার সদয় হয়ে আমাদেরকে দেন, বাকিটুকু পায়রা বন্দরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাব। কর্তৃপক্ষ জানিয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত। ইতিমধ্যে নির্মিত হয়েছে 650 মিটার বিশাল জেটি, ব্যাকআপ ইয়ার্ড, ওয়্যার হাউস, গুদাম, কারইয়ার্ড, কন্টেইনার ফ্রেইট স্টেশন ও আধুনিক কার্গো হ্যান্ডেলিং সিস্টেম। আন্ধারমানিক নদীর উপর 1180 মিটার দীর্ঘ 4 লেন সেতু ও 6.35 কিলোমিটার 6 লেনের টার্মিনাল সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে। এখনই শুরু করা যাবে কার আমদানি। আর সেতু ও সংযোগ সড়ক চালু হলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে কন্টেইনার ও বাল্ক হ্যান্ডেলিং সহ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। ড্রেজিংটা যখন আমরা শুরু করতে পারবো তার 3-4 মাসের মধ্যে আমরা জাহাজ আনা শুরু করতে পারবো। বিকজ 3-4 মাসের মধ্যে আপনার ধরেন একটা 7 to 8 মিটার একটা ড্রাফট আমরা পেয়ে যাব, তখন জাহাজ আসা শুরু হয়ে যাবে। তবে সব প্রস্তুতির পরও সবচেয়ে বড় বাধা নাব্য সংকট। 2022 সালে ক্যাপিটাল ড্রেজিং হলেও নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং না থাকায় নদীর গভীরতা কমে গেছে। বর্তমানে 6.5 মিটার গভীরতায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভেড়ানো সম্ভব নয়। এতে কমে গেছে বন্দরের আয় বাণিজ্য। তাই আবারও ড্রেজিং জরুরি হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নাব্য রক্ষায় 2টি নিজস্ব হপার ড্রেজার কেনা ও 2 বছরের মেইনটেন্যান্স ড্রেজিংয়ের জন্য প্রায় 4,500 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। এ বিষয়ে গত 22 এপ্রিল জাতীয় সংসদে কথা বলেছেন নৌ পরিবহন মন্ত্রী। তিনি জানান প্রকল্পটি অনুমোদন পেলে চ্যানেল দিয়ে 220 মিটার দৈর্ঘ্য এবং 10.5 মিটার ড্রাফটের জাহাজ পরিচালনা সম্ভব হবে। বর্তমানে দেশে প্রায় 96% সামুদ্রিক বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। তাই জরুরি পরিস্থিতিতে বিকল্প কৌশলগত সুবিধা নিশ্চিত এবং বর্ধিত বৈদেশিক বাণিজ্যের চাপ সামাল দিতে পায়রা বন্দরের উন্নয়ন এখন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী 21টি চরের 6টিতে নেই কোনো আশ্রয় কেন্দ্র, বাকি 15টিতে আছে নামমাত্র। এতে নিরাপত্তার শঙ্কায় ভোলার চরাঞ্চলের বাসিন্দারা।
বড় ক্ষতির আগেই অরক্ষিত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের বিস্তারিত প্রতিবেদন। ভোলার দৌলতখান উপজেলার মেঘনার মধ্যবর্তী মদনপুর ইউনিয়নের চর মুন্সি গ্রামে ৪,৫০০ মানুষের বসবাস। কৃষি নির্ভর এ চরে রয়েছে কয়েক হাজার গরু মহিষ। প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় নেয়ার মতো নেই কোনো সাইক্লোন শেল্টার। সাগরকুলের ঢালচর, পূর্ব ঢালচর, মেঘনার মধ্যবর্তী চর লাদেন, চর লক্ষ্মী, হাজিপুর, চর শামসুদ্দিন, কাজির চর, চর সুলতানি, তেতুলিয়ার মধ্যবর্তী চর কচুয়াখালীতে নেই কোনো আশ্রয় কেন্দ্র। এসব চরের বসতির সংখ্যা 50,000-এর বেশি। প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্রের অভাবে মেঘনা তেতুলিয়ার মধ্যবর্তী 21টি চরের বাসিন্দাদের অর্ধেকের বেশি দুর্যোগে অনিরাপদ। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই সবাইকে নিরাপদ আশ্রয়ে আনার দাবি ঝুঁকিতে থাকা মানুষের। মেঘনা যখন পানি বাড়ে সব তলে যায় স্যার, কিন্তু আমরা মনে করি যে ওই টাইমে আমরা কোথায় যাবো আর কার কাছে যা থাকবো, উপর দিকে তাকে দেখে আল্লাহকে, আর নিচে ফাতলে থাকে স্যার ফানি। জ্বর তুফান ছাড়লে আল্লাহরে বলাইতে 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 আত্মায় সুতায় শুকিয়ে যায়। পানি কাজী বান বাতাস তুফানে হইলে আমার ঘর দুয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই যে বর্ষা মৌসুম আসলে যে একটা জলোচ্ছ্বাস বা একটা বড় একটা ঝড় ঝঞ্ঝা হয়, সাইক্লোন শেল্টার বলতে এমন কোনো কিছু নাই। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের আওতায় আনতে প্রকল্প নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। চরাঞ্চলগুলিতে সাইক্লোন শেল্টার নাই, সেগুলোতে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা পত্র দিব যে যাতে করে ওই অঞ্চলগুলোতে সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। জেলার 7 উপজেলার প্রায় 20 লাখ মানুষের জন্য 919টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এর মধ্যে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় আছে প্রায় শতাধিক। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় নদীতে ছুটছেন। কাঙ্ক্ষিত মাছের দেখা না পেয়ে হতাশ তারা। বিস্তারিত জানাতে ভোলার ইলিশা ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার জেলেরা দেখেছিল যে মেঘনায় তারা কাঙ্ক্ষিত ইলিশ বা কোনো মাছেরই তেমন একটা দেখা মিলছে না। আমরা রয়েছি এখন ভোলার ইলিশা মাছঘাটে। এখানে আমরা সকাল থেকে যে চিত্রটি দেখতে পেয়েছি, যেখানে কোনো জেলে নৌকা ট্রলার সেভাবে নাই। ব্যবসায়ীরা অনেকটা একেবারে মাছঘাটে। এখানে আমরা সকাল থেকে যে চিত্রটি দেখতে পেয়েছি, যেখানে কোনো জেলে নৌকা ট্রলার সেভাবে নাই। ব্যবসায়ীরা অনেকটা একেবারে অলস সময় কাটাচ্ছেন। যে ঘাটটিতে এই সময় জেলেদের উপস্থিতিতে সরগরম থাকার কথা এবং ব্যবসায়ীরাও মাছ বেচা কিনা থাকার কথা, সেটা কিন্তু এখন নাই। আমরা দেখতে পাচ্ছি যে একদম শুনশান নীরবতা পালন করছে। তো আমরা জেলেদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি যে তারা উচ্চ মূল্যের জ্বালানি তেল কিনে যে আশা যায়, সে আশা পূরণ না হওয়ার কারণে অনেক জেলেরা এখন নদীতে যাওয়া থেকে বিরত রয়েছে, এমনটি জানিয়েছে। তবে তারা যে গত 2 মাস নিষেধাজ্ঞাকালীন সময়ে মেঘনা এবং তেতুলিয়া নদীতে মাছ না ধরে ইলিশের যে আশা করেছিল, সে আশাটা পূর্ণ না হওয়ার কারণটা হিসাবে তারা বলছে যে আসলে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিবর্তন এসেছে এবং মাছেরও গতিপথ পরিবর্তন হয়েছে। আমরা কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে আসলে ইলিশের মৌসুম এখনো শুরু হয়নি। জুন জুলাই থেকে তারা আসলে মৎস্য বিভাগ ইলিশের মৌসুম ধরে থাকে। এখন মাছ কিছুটা কম পেলেও আগামী কিছুদিনের মধ্যেই তারা জেলেরা কাঙ্ক্ষিত ইলিশের পাবেন, এমনটা মৎস্য বিভাগ জানিয়েছেন। এই সময় মাছ কম পাওয়ার প্রতি বছরই এই সময়টায় মাছ এমন সংকট থাকে বলে মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তবে জেলেদের বক্তব্যটা কিছুটা ভিন্ন, যে তারা বিগত দিনে মাছ এতটা কম দেখেনি। এদিকে মেঘনা তেতুলিয়া মাছ না পাওয়ার কারণে বাজারেও মাছের দাম বেশ বেড়েছে। গত কয়েকদিন ভোলার প্রধান মাছ বাজারগুলোতে ইলিশের তেমন উপস্থিতি দেখা যায়নি। ইলিশ কম ছিল, বাজারে সরবরাহ কম ছিল। অন্যান্য যে মাছ ছিল সেগুলোর দামও বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। এদিকে জেলেরা এই নিষেধাজ্ঞাকালীন সময় যে
সরকারি সহায়তা পাওয়ার কথা। আমরা জেনেছি যে ভোলার অধিকাংশ ইউনিয়নেই পুরোপুরিভাবে এই জেলে সহায়তার চালগুলো বিক্রি এখন পর্যন্ত বিতরণ করা হয়নি। এক কিস্তির চাল বিতরণের পরে এখন পর্যন্ত বাকিটা বিতরণ হয়নি। জেলেদের দাবি যে দ্রুত যেন তাদেরকে এই সরকারি সহায়তার চালটা তাদের মধ্যে বিতরণ করা হয়। তো এ ছিল আমার কাছে বলার ইলিশা মাছঘাট থেকে মাছের আকাল নিয়ে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভোলায়। ঝালকাঠিতে টানা বৃষ্টি অস্বাভাবিক জোয়ারে পানির নিচে ৬,০০০ হেক্টর জমির পাকা ধান। একে তো পানিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ ফসল, অন্যদিকে তৈরি হয়েছে শ্রমিক সংকট। ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে বিস্তারিত প্রতিবেদন। মাঠে মাঠে সোনালী ফসলের দোল, বাম্পার ফলনের সম্ভাবনায় চাষির মুখে হাসি। কিন্তু টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে বদলে যায় পরিস্থিতি। হাসি এখন কান্নায় পরিণত। কৃষকরা জানান, এবছর বোরো আবাদে বেড়েছে উৎপাদন খরচ। ধার দেনা করে প্রতিকূলতার মধ্যেও আবাদ করা কষ্টের ফসল এখন পানির নিচে। মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ঘরে ঘরে শুরু হয়েছে হাহাকার। ১,০০০ টাকা করে এটা বদলালো, ইহা পাইতেছি না। অনেক জায়গার ধান মাটিতে মিশে গেছে, দাগিয়ে উঠে পেরে নিয়ে পুষতেই গেছে। হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে বন্যার কারণে। ধান সব পানির তলে ডুবি গেছে। ধান অর্ধা ভাগে লস, যা হয়েছে বন্যা সব শেষ হয়ে গেছে। বদলা পাই না, লেবার পাই না, হ্যাঁ খুব লসের উপর লস। কৃষি বিভাগ বলছে এখনো কাটা হয়নি অর্ধেক ধান, তাই এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। মাঠ পর্যায়ে যে সকল প্রায় আমাদের 15% ধান পাকা অবস্থায় আছে, যেটা আমরা কৃষকদেরকে দ্রুত কর্তনের পরামর্শ দিয়েছিলাম। আমাদের ঝালকাঠি জেলায় 9টা কম্বাইন্ড হারভেস্টার বর্তমানে চালু আছে, যার মাধ্যমে দ্রুত কর্তন করা সম্ভব হবে। চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় বোরো আবাদ হয়েছে 13,825 হেক্টর জমিতে। সময় সংবাদ, ঝালকাঠি। বরগুনায় গত বছর ডেঙ্গু আক্রান্ত হন 10,000-এর বেশি, প্রাণ যায় 58 জনের। বছর ঘুরে ফের বর্ষা মৌসুম আসন্ন, নতুন করে ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। স্থানীয়দের অভিযোগ, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নেই। চিকিৎসক বলছেন, প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আবার শুরু হতে পারে মৃত্যুর মিছিল। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 2025 সালে ঘরে ঘরে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় বরগুনার দক্ষিণ মনসাতলী এলাকা পরিচিতি পায় ডেঙ্গু কলোনি হিসেবে। এডিস মশাবাহিত রোগে মারা যান অন্তত 10 জন। চলতি বছর বর্ষা মৌসুমকে সামনে রেখে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নেই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। পানি নিষ্কাশন ব্যবস্থাও নাজুক। মশা জ্বালায় ঘরেও থাকতে পারি না, এক্সের মশা পড়ে। মশার কারণে আমরা বাইরে খেলতেও পারি না, ঘরে বসে পড়াশোনাও করতে পারি না। ডেঙ্গু নিরোধের জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবাই সচেতন না হই এবং এখানে যদি পর্যাপ্ত পরিমাণে যদি আমাদের ঔষধ বা মানে যেটাকে বলে প্রতিরোধের যে ব্যবস্থা, সেটা না নিলে আমরা এই ধরনের আশঙ্কা আবারও করছি। ডেঙ্গু মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ চিকিৎসকের। ফ্লোয়িং ওয়াটারগুলো নিশ্চিত করতে হবে। 1, 2 নম্বর হচ্ছে যেই জায়গায় জমাটবদ্ধ পানি আছে সেই জায়গাগুলোকে এখনই আমাদের সচলের জায়গাটা আনতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে নিয়মিত হারে অন্তপক্ষে সপ্তাহে 3 দিন করে, যেটা আমরা বলি অন্তপক্ষে সপ্তাহে 3 দিন ইনসেকটিসাইড মানে মশার যে ওষুধ ছিটাতে হবে। মশাবাহিত রোগ মোকাবিলায় সমন্বিত কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। প্রতিটি ইউনিয়নে একটি করে ফগার মেশিন ক্রয় করেছি। এর বাইরেও বরগুনা পৌরসভা কিন্তু প্রতিনিয়তই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিচালনা করেছি। গত বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হন 10,000-এর বেশি মানুষ। দেশের বাইরের খবর। শপথ গ্রহণের পর প্রথমবার নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নবান্নে নতুন মন্ত্রীদের দফতর বন্টনের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করবেন তিনি। এদিকে নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার রাজ্যের উন্নয়ন জনকল্যাণে কাজ করবে বলে আশাবাদী তিনি। আমি
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিতে শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রীদের সঙ্গে প্রথম আলোচনায় বসবেন তিনি। বৈঠকের মূল এজেন্ডায় থাকছে সদ্য শপথ নেয়া মন্ত্রীদের দফতর বন্টন এবং প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করা। ভারতীয় গণমাধ্যম বলছে এদিন 3টি প্রশাসনিক বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। গেল শনিবার শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিশ্লেষকরা বলছেন নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকেই রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক অগ্রাধিকারের দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে। বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সব রকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরই মধ্যে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিপিআইএম ও কংগ্রেস। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম জানান অপরাধ, দুর্নীতি আর সাম্প্রদায়িক রাজনীতিতে সম্পৃক্ত কাউকে গ্রহণ করা হবে না। এদিকে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি। শপথের পর থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বড় পর্দার এই নায়ক। তাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের উন্নয়ন, জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির লক্ষ্যে সরকারে আসা নতুন মুখ থালাপতি রাজ্যবাসীর মন জয় করবেন বলে আশায় অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তবে তেহরানের এই জবাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। স্থানীয় সময় রোববার শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এর লিখিত জবাব দেয়া হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায় প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্ব আরোপের কথা বলেছে তেহরান। এদিকে ইরানের যুদ্ধবিরতির জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে, তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিবহন ও সংরক্ষণে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, 2015 সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে প্রস্তুত মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে কোনো হামলা হবে বলে জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও জাহাজে আক্রমণ চালানো হবে বলে জানিয়েছে আইআরজিসি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হান্টা ভাইরাস প্রাদুর্ভাবের পর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করেছে এমভি হান্দিয়াস। জাহাজটিতে এরই মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2 জনের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি। ঝুঁকি এড়াতে যাত্রীদের নিজ নিজ দেশে ফেরাতে শুরু হয়েছে উদ্ধার অভিযান। হান্টা ভাইরাস সংক্রমণের শঙ্কায় আক্রান্ত প্রমোত্তরী এমভি হন্দিয়াস জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে পৌঁছানোর পর ভ্রমণকারী যাত্রীদের ধাপে ধাপে নিজ নিজ দেশে ফেরাতে চলছে বিশেষ অভিযান। প্রথম দফায় স্প্যানিশ নাগরিকদের মাদ্রিদে নেওয়া হয়, পরে ফরাসি ও ব্রিটিশ যাত্রীদেরও পাঠানো হয় নিজ দেশে। পুরো প্রক্রিয়ায় বিশেষ সুরক্ষা পোশাক পরে কাজ করতে দেখা গেছে স্বাস্থ্যকর্মীদের।
প্রায় 1 মাস ধরে সমুদ্রে থাকা জাহাজটিতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়। স্থানীয় সময় রোববার ভোরে জাহাজটি টেনেরিফ উপকূলে পৌঁছানোর পর বড় ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তা অভিযান শুরু হয়। জাহাজের সব যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জাহাজটিকে সরাসরি বন্দরে ভিড়তে দেওয়া হয়নি, রাখা হয় 1 নটিক্যাল মাইল দূরে। টেনেরিফের হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ইউনিট ও নিবিড় পরিচর্যা ব্যবস্থা। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বর্তমানে জাহাজে থাকা সব যাত্রী উপসর্গহীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী যাত্রীদের 42 দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হতে পারে, কারণ এই ভাইরাসের সুপ্ত অবস্থার সময় দীর্ঘ, যা সর্বোচ্চ 9 সপ্তাহ পর্যন্ত হতে পারে। যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ নিজস্ব আইসোলেশন ব্যবস্থাও প্রস্তুত করেছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি এখন পর্যন্ত কম। কারণ হিসেবে তারা বলছেন, ভাইরাসটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। আর্জেন্টিনার একটি ল্যান্ডফিল এলাকা থেকে এই সংক্রমণের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সেখানে ইঁদুরের মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। তবে ক্যানারি দ্বীপপুঞ্জে জাহাজটিকে নিয়ে আসায় স্থানীয়দের মধ্যে কিছু উদ্বেগও তৈরি হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এবারে খেলার খবর। লা লিগার রাজা বার্সেলোনা টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লিগের ট্রফি উঠল হ্যান্সি ফ্লিক বাহিনীর হাতে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে 2-0 গোলে হারিয়ে লা লিগার 29তম শিরোপা জিতল কাতালুনিয়ানরা। রাশফোর্ডের চোখ ধাঁধানো ফ্রি কিক আর ফেরান তোরেসের গোলে ক্যাম্প ন্যুতে এখন নীলবেগুনি উৎসব। কোথাও আনন্দ, কোথাও বিষাদ, এটাই জীবনের খেলা। এল ক্লাসিকো এবার এমনই এক পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল বার্সাকে। ক্লাসিকো জিতেই শিরোপা উৎসবে মাতল কাতালুনিয়ানরা। মাঠের লড়াই শুরুর আগেই বারুদে ঠাসা ছিল চারপাশ। একদিকে রিয়াল শিবিরের অভ্যন্তরীণ কোন্দল, অন্যদিকে বার্সেলোনার টানা দ্বিতীয় শিরোপার হাতছানি। কিন্তু খেলা শুরু হতেই সব আলো কেড়ে নিলেন একজন, মার্কাস রাশফোর্ড। ম্যাচ শুরুর 20 মিনিটে রাশফোর্ডের সেই জাদুকরী ফ্রি কিক যখন থিবো কর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ালো, ক্যাম্প নুর গগন বিদারী চিৎকারে তখন কাঁপছে কাতালুনিয়া। ফুটবল জাদুর ছোঁয়ায় তখন বুধ পুরো ফুটবল বিশ্ব। 1-0 এগিয়ে গিয়ে যেন আরো তেতে ওঠে হ্যান্সি ফ্লিক বাহিনী। রিয়াল রক্ষণকে দিশেহারা করে দানি ওলমোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন ফেরান তোরেস। প্রথমার্ধেই স্কোর লাইন 2-0। গ্যালারিতে তখন উৎসবের আগাম গান। বিপরীতে কিলিয়ান এমবাপে বিহীন রিয়াল মাদ্রিদকে মনে হচ্ছিল ছন্ন ছাড়া এক দল। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল লস ব্লাঙ্কোস। জুড বেলিংহ্যাম বল জালে পাঠালেও অফসাইডের খাড়ায় তা বাতিল হয়ে যায়। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পাসগুলো আলোর মুখ দেখেনি এরিক গার্সিয়ার অতন্দ্র প্রহরী রক্ষণে। রিয়ালের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছে বার্সার নিখুঁত রোন্ডো পাসিং। রিয়াল ফুটবলাররা কেবল দর্শক হয়ে দেখতে থাকেন বার্সার শ্রেষ্ঠত্বের মহড়া। যে ভিনিসিয়াসে বাজি ধরেছিলেন আরবেলোয়া, তিনি গোল করার চেয়েও ব্যস্ত ছিলেন হাতাহাতিতে। রেফরির শেষ বাঁশির সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয় বার্সেলোনার 29তম লা লিগা শিরোপা। তবে এই আনন্দ উৎসবের আড়ালে ছিল এক বিষাদময় সুর। ম্যাচের কয়েক ঘন্টা আগেই পিতাকে হারান বার্সা কোচ হ্যান্সি ডিয়েটার ফ্লেক। হৃদয়ে শোকের পাহাড় নিয়েও ডাগ আউটে অটল ছিলেন তিনি। তাই তো বার্সেলোনার উৎসবের কেন্দ্রেও ছিলেন এই জার্মান। রিয়াল মাদ্রিদ যখন শূন্য হাতে মাঠ ছাড়ছে, বার্সেলোনা তখন মেতেছিল ক্যাম্পিয়নেস গানে। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জয়ের চেয়ে মধুর আর কি বা হতে পারে কাতালানদের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জরুরি মজুদ না রেখে টিকা কেনা বন্ধ রেখেছিল অন্তর্বর্তী সরকার। ইউনিসেফের সতর্কবার্তা এড়ানোয় ভয়াবহ রূপে হাম। ভ্যাকসিন কেনার পদ্ধতি ধীরে বাস্তবায়ন করতে চায় সরকার। বাজেট সামনে রেখে রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রায় এনপিআর। বিনিয়োগের স্বস্তিদায়ক পরিবেশ নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। কাঠামোগত সংস্কারের পরামর্শ অর্থনীতিবিদদের। এ ছিল সকালের সময়ের পর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।